দয়া করে আমাকে ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি কোনো দিন আপনার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসব না। আমাকে ছেড়ে দেন, আমার কষ্ট হচ্ছে। গলাকাটা মুরগির মতো আরও ছটফট করতে করতে সেন্সলেস হয়ে যায়। এদিকে আব্রাহাম হাত থেকে বেলটা নিচে ফেলে দিয়ে বিছানায় বসে নিজের মাথার চুল খামচে ধরে বলে, তোর সাহস কী করে হয় আমাকে ফাঁসিয়ে বিয়ে করার? কি ভেবেছিস আমার বাবা মাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করলেই তুই এ বাড়িতে রাজরানী হয়ে থাকবি? তোর মতো রাস্তার মেয়েকে আমি আব্রাহাম কখনো তোকে স্ত্রীর অধিকার দেব না। তোকে ক্ষমা করব না। তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। মুখে পানি পড়াই ধরপড় করে উঠে বসে আরু। মুখের পানি মুছে সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ভাই দাঁড়িয়ে আছে, তার হাতে পানির জগ। তার মানে সেই আমার মুখে পানি ঢেলেছে। আমাকে তার দিকে তাকাতে দেখে আব্রাহাম বলে ওঠে, কী রে ফকিন্নি, বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছিস? তাহলে বাড়ির কাজগুলো সব করবে কে? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার ভয়ে মুখটা শুকিয়ে গেল। আমি কোনো রকম উঠে বসে বলি, আমি এখনই যাচ্ছি। উঠে বসতে গিয়ে পায়ে আর পিঠে ব্যথা অনুভব করলাম। কাল রাতে মারের জন্য পুরো শরীরটা বিষ ব্যথায় জর্জরিত। আমি আরু, আমি এতিম। আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনেন। তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে। আর এই বাড়ির বড় ছেলে আব্রাহাম খান, সে একজন ভার্সিটির প্রফেসর। গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখেছি। শান্ত মেজাজে কীভাবে বাস দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট। আমি এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। কাল আমার পরীক্ষা শেষ হয়েছে। আর বাড়িতে আসতে বড় মা আমাকে তার রুমে ডাকে। আমি বড় মার রুমে যেতেই আমাকে বড় মা একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলে, আরু এই শাড়িটা পরে আয় তো মা। কেন বড় মা, এখন কেন শাড়ি পরবো? আমার অনেক গরম লাগছে, আমি গোসল করব তো। গোসল করবি তে কর, আমি মানা করেছি কি? গোসল শেষে শাড়িটা পরে আয়। কেন? আরও দিন দিন তুই আমার মুখের উপর কথা বলা শুরু করেছিস। তোকে শাড়ি পরতে বলেছি, শাড়ি পরবি, আর কোনো কথা শুনতে চাই না। গম্ভীর গলায় কথাগুলো বলেন আশা বেগম আরুকে। এদিকে আশা বেগমের কথা শুনে আরুর চোখে পানি টলমল করছে। সে মাথা নিচু করে আস্তে আস্তে রুম থেকে নিজের রুমে ফিরে যায়। এ বাড়িতে বড় মা আর বড় বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না। ছোটো মা তো দেখলেই নাক ছিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা, তাই আমাকে সবসময় দূর দূর করে। আচ্ছা, আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা। সবার বাবা মা আছে, আমার কেন নেই? আমার বাবা মার কি আমার কথা একবারও মনে হয় না? আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে, তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল? নিজের রুমে ঢুকে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। আমার এই বেহায়া চোখে মনে হয় সাগর আছে। এত পানি, তাও এই চোখের পানি ফুরায় না। গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানের বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বড় মার রুমের দিকে যাওয়ার সময় হঠাৎ আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় মেঝেতে। এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চোখ নাই নাকি তোর? দেখে চলতে পারিস না? বলেই চলে গেল সে। আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। এই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর আমি তাকে দু চোখ ভরে দেখি। বড় মার রুমে যেতেই বড় মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বলে, আরু মা, আমাদের উপর কি তোর ভরসা আছে? আরও অবাক হয়ে তাকিয়ে আছে। এই দুই মানুষের জন্যই তো ও আজ এই পৃথিবীতে বেঁচে আছে। সে বলে, বড় মা, বড় বাবা, তোমরা না থাকলে কি আর আমি এই পৃথিবীতে থাকতাম? তোমরা আছো বলেই আমি আছি। আর তোমাদের ভরসা করব না তো কাকে করব বলো? আমি জানি তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত নিবে সেটা আমার ভালোর জন্য। আমার আস্থা আছে তোমাদের ওপর। আরুর কথা শুনে আব্রাহামের মা বাবা মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তার আরুকে বলে, আরু মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কে আব্রাহাম ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে। আমি বড় মা বড় বাবার দিকে তাকিয়ে বলি, না, আমার তেমন কেউ নেই। আর থাকলে তো তোমাদের জানাতাম, তাই না? আচ্ছা, তোমরা এইসব কথা কেন বলছো? আমার কথা শুনে বড় মা আর বড় বাবা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে। আমি তাদের মুখ চাওয়াচাওয়ি করছি। কিছুক্ষণ পর বড় বাবা বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আরু বলে, কি সিদ্ধান্ত বড় বাবা? আমি তোর আর আব্রাহামের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বড় বাবার কথা শুনে আমার বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে যায়। আব্রাহাম আর আমার বিয়ের কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে আমাকে সব সময় কটু কথা শোনাতে পছন্দ করে,
যে মানুষটা আমাকে পছন্দ করে না সে আমাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে গেছে। আমি ফাঁকা ঢোক গিলে বললাম, বড় বাবা কী সব বলছো? আমার আর বড় ভাইয়ের বিয়ে? ঠিক বলেছি আমি। কেন, তোর কোনো আপত্তি আছে কি? আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। বড় মা বলে, শোন আরু, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য। বিশ্বাস রাখ, এতে তোর ভালোই হবে মা। আমি শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শুনতে। আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমরা যা করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এরপরেই এশারের নামাজের পর আমার আর আব্রাহামের বিয়ে হয়। গরম পানি করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ আমার গালে একটা চড় পড়ে। আমি চমকে উঠি। সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী দৃষ্টিতে। তার এভাবে তাকানো দেখে আমার ভেতর ভয় ঢুকে যায়। এখন আবার কি বলবে আমাকে? আমার এসব ভাবনার মাঝে আব্রাহাম ভাই বলে ওঠে, তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? শান্ত সুরে কথাটা বলে। আর তার এমন শান্ত সুরে কথা শুনে আমার বুকের ভিতর ধুকপুক করে লাফাচ্ছে। আমি বললাম, আমি এখনই আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করেছিলাম, তার জন্যে আমার দেরি। আপনি বসেন, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনি আব্রাহাম রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসল। তাড়াতাড়ি করে আব্রাহাম ভাইকে নাস্তা দিয়ে আমি চলে আসবো তখন সে পেছন থেকে বলে, আমাকে কি তোর ভিখারি মনে হয়? মানুষ কুকুর বিড়ালকেও খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জলজন্ত মানুষ, আমাকে কি তোর চোখে পড়ে না? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমি দুঃখিত, আমাকে মাফ করে দেন। আমি এরপর থেকে এমন করব না বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে এক মনে খেয়ে চলেছে। আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি, একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কি না। মনে মনে কথাগুলো ভাবছিলাম, কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পাইনি। বড় মার ডাকে আমার ঘোর কাটে। কী রে আরু, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বড় মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, করে নিচ্ছি। তোমরা নাস্তা করছো? আমাদের সবার নাস্তা করা শেষ, তুই শুধু বাকি, তাড়াতাড়ি খেয়ে নে। দুপুর 1টা বাজে। দুপুর খাবার সময় রান্না করে টেবিলে রেখে দিয়েছি, যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না। কাল রাতের মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে। কোনো রকম গোসল দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে জ্বর আসছে, কেমন যেন ঠান্ডা লাগছে। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়েছে খাবার খাওয়ার জন্য, কিন্তু আরুকে দেখতে না পেয়ে আশা বেগম বলে, কি হলো আরু, আসেনি এখনও খেতে? আশা বেগমের কথা শুনে আশা বেগমের যা মিমি বেগম মুখ বাঁকিয়ে বলে, ও আসেনি তো কি হয়েছে, ওর জন্য কি আমরা না খেয়ে বসে থাকবো নাকি? আমি কখন বললাম আরু না খেলে আমরা খেতে পারবো না? বলনি তাহলে অপেক্ষা করছো কেন? ওই মেয়ের জন্য, বলে তিনি খাওয়া শুরু করে। সবাই খাওয়া শুরু করে। আশা বেগম এর মনটা কেমন যেন করে আরুর জন্য। তিনি খাওয়া শেষ করে আরুর খাবার প্লেটে সাজিয়ে নিয়ে আরুর রুমে এসে দেখে আরু বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে আছে। আরুকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাওয়াটা টেবিলে রেখে আরুর পাশে বসে মাথায় হাত দিতে চমকে ওঠে। ওর পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে বাটিতে করে পানি আর একটা রুমাল ভিজিয়ে আরুর কপালে রাখে। তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। এইভাবে জ্বরপুট্টি আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে আরুর জ্বর কমতে শুরু করে। রাত 8টা বাজে। আরু বিছানায় শুয়ে কাতরাচ্ছে ব্যথায়। মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এই সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এই সময় একা রেখে কোথাও যেত না। তার মাথায় হাত বুলিয়ে দিত। তার কি খেতে ইচ্ছে করছে সেটা বানিয়ে খাওয়াতো। তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এইসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়। এইসব ভাবনা যে কখনো পূরণ হবে না। তার যে মা নেই, বাবা নেই, সে যে এতিম। কথাগুলো মনে হতে সে ডুকরে কেঁদে ওঠে। কেন আর 5টা স্বাভাবিক মানুষের মতো তার জীবন হলো না? এই পৃথিবীতে এতিমদের টিকে থাকা যে খুব কঠিন। রাতে খাওয়ার টেবিলে বসে আছে সবাই, সাথে আরও আছে। সে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে আরও ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে। তার ওঠা দেখে আশা বেগম বলে, কি হয়েছে, খাওয়া শেষ না করে উঠলি কেন? আমার খেতে ইচ্ছে করছে না। আরুর কথা শুনে আশা বেগম বলে, কি খাবি বল, আমি বানিয়ে দিচ্ছি। আরু সবার দিকে তাকিয়ে বলে, আমি কিছু খাবো না, কিছু বানাতে হবে না, তুমি খাও, আমি ঘুমাবো।
কথাটা বলে ওখান থেকে রুমে যেতে পেছন থেকে ছোটো মা বলে, ঢং দেখিয়ে জান বাঁচে না। সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম ফুরায় না, যত সব ন্যাকামি। কথা শুনে আরু পেছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত 12টা বাজে। আরু বসে বসে পড়ছে। জ্বর কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হবে না সে, নিজে যা পড়বে তাই। অযথা ওর পিছনে কে এত টাকা খরচ করবে, তাই মন দিয়ে পড়ছে সে। পড়তে পড়তে রাত 2টা বেজে গেছে, কখন সে বুঝতেই পারেনি। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে সে তো সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা। তার চোখগুলো ছোট ছোট, মাথার চুলগুলো বেশি বড় না, কোমর পর্যন্ত। মুখে ব্রণের দাগ। তার মতো অসুন্দর মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে, সে মনে মনে বলে। যদি পারতাম তবে তোমাকে আমার বুকের ভিতর লুকিয়ে রাখতাম, যেন অন্য কারো দৃষ্টি না পড়ে। তোমায় হারানোর ভয়ে পাষাণ হতাম, বেঁধে রাখতাম তোমায় ভালোবাসার শেকলে মেনে। অভিমান হলেও তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। ঘুম থেকে উঠে সকাল সকাল রান্নাঘরে উপস্থিত আরু। সবার পছন্দ মতো রান্না করছে কয়েক পদের। সব রান্না শেষ করতে করতে 8টা বেজে যায়। সব টেবিলে সাজিয়ে রেখে নিজের রুমে যায় আরু রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে বের হয় বাড়ি থেকে। তার কিছু বই কেনা বাকি অ্যাডমিশনের জন্য। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছে না সে, তাই তড়িঘড়ি হাঁটা শুরু করে। কিছু দূর যেতেই তার সামনে আসিফ বাইক থামায়। সাথে সাথে আরও চমকে ওঠে। সামনে তাকিয়ে দেখে আশিস দাঁত কেলিয়ে হাসছে। এদিকে আরুর ভয়ে বুক ধরফর করছে। বাইক থেকে নেমে আরুর সামনে দাঁড়িয়ে আসিফ আরুর মাথায় গাঁটটা মেরে বলে, কী রে পচা আলু, এদিকে কোথায় যাস? আরু নিজের মাথায় হাত বুলিয়ে বলে, তোকে কেন বলবো কোথায় যাব? আমাকে বলবি না তো কাকে বলবি? আরও মুখ ফুলিয়ে বলে, তুই পরীক্ষার শেষে আমাকে রেখে কেন চলে গিয়েছিলি? কেন সেটা বল। আসিফ মাথা ঢুকরে বলে, আসলে 3 নম্বর জিএফের সাথে দেখা করতে গিয়েছিলাম। আসিফের কথা শুনে আরও অবাক হয় না। সে জানে এ ছেলে কেমন। তারা একসাথে 12 বছর থেকে আছে। একে অপরকে এরা খুব ভালো করেই জানে। অনেক সময় একসাথে থাকার জন্য দু পরিবারের ভালোই সম্পর্ক আছে। আরও আসিফের বাইকে বসে বলে, এই চল মার্কেটে, আমার কিছু বই কিনা প্রয়োজন। আসিফ আরুর কথা মতো বাইক স্টার্ট দিয়ে মার্কেটের দিকে রওনা হয়। বই কিনা শেষ হতেই আসিফের বোন মায়াকে পড়াতে যায় আরু। মায়া এবার ক্লাস 5-এ পড়ে। আরু মায়াকে অনেক দিন থেকেই পড়ায়। মায়া আরুকে অনেক ভালোবাসে। আরুও মায়াকে অনেক ভালোবাসে, ছোট বোনের মতো। মায়াকে পড়ানো শেষ হতে আরু উঠে দাঁড়ায়। তখনই সেখানে প্রবেশ করে আসিফ আর আসিফের মা। আসিফের মা আরুকে উদ্দেশ্য করে বলে, আরে দাঁড়িয়ে কেন আছিস, বস। আরু বলে, না গো আন্টি, আমাকে যেতে হবে, বাসায় কাজ আছে। কাজ পরেও করা যাবে, তুই আজ দুপুরে এখানে খাবি, আমি তোর পছন্দের কালাভুনা করেছি। আসিফ তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, শুধু কি ওর জন্য কালাভুনা করেছ, আমাদের জন্য করনি? আসিফের কথা শুনে আসিফের মা মুচকি হেসে বলে, তুই তো প্রায় কালাভুনা খাস, আজ আরুর জন্য বানিয়েছি। এটা কিন্তু ঠিক না মা। কি ঠিক না? আমি আরুর ভাগ থেকে খাবো, আরু আমাকে দিবি না? ছোট বাচ্চার মতো মুখ করে আরুর কাছে আবদার করে আসিফ। আরু আসিফের মুখের এক্সপ্রেশন দেখে হেসে দেয়। আরু হাসতে হাসতে বলে, তোকে কেন আমার ভাগেরটা দিব? কি তুই আমাকে দিবি না? না দিব না, আমি একাই খাবো। আমি দোয়া করলাম, আমাকে রেখে খেলে তোর পেট খারাপ হবে। আসিফের কথা শুনে সবাই হেসে দেয়। লম্বায় 5 ফিট 11 আসিফ। স্বাস্থ্য মোটামুটি আছে, দেখতে অনেক সুদর্শন পুরুষ। গোলমাল মায়াবী চেহারায় মায়া ভরপুর। ওহে জীবন তোমার কাছে আমার এক আকাশ সমান অভিযোগ। রাস্তার একপাশে আব্রাহাম এক মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এদিকে বাড়ি ফেরার সময় কয়েক সেকেন্ড তাদের ওপর আমার চোখ পড়ে। দুজনকে একসাথে দেখে আমার বুকের হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বেশি বেড়ে গেছে। বুকের ভেতর কেমন হাঁসফাঁস করছে। মনে মনে বিড়বিড় করে বলে উঠি, নারী তার শখের পুরুষের পাশে 100 বছরের পুরনো প্রেমিকার নাম সহ্য করতে পারে না। আর আমি কিভাবে তোমার বর্তমান প্রেমিকাকে সহ্য করব? রাত 8টা বাজে। সবাই ড্রয়িং রুমে উপস্থিত। বাড়ির মেয়ের বিয়ে, তাই সবাই শপিংয়ের লিস্ট করতে ব্যস্ত। আব্রাহামের বোন মাহির বিয়ে। আব্রাহাম আর মাহির লিস্টে নাম লিখেছে কাকে কাকে বিয়েতে ইনভাইট করবে। তাদের নামগুলো আব্রাহামের বাবা বলে দিচ্ছে। আরু আর আব্রাহামের বিয়ে। আরু, আব্রাহাম আর আব্রাহামের বাবা মা ছাড়া আর কেউ জানে না। তারা মূলত এখনই বিয়ের ব্যাপারে কিছু জানাতে চায় না কাউকে। আরু দাঁড়িয়ে থেকে সবার কাজ দেখছে। তার দৃষ্টি আব্রাহামের উপর পড়তেই মনে মনে বলে, এত কিছু পাওয়ার দুনিয়ায় আপনাকে পাওয়া এত কঠিন কেন? নিজের রুমে বসে পড়ছে আরু। বাড়ি সম্পূর্ণ ফাঁকা।
সবাই মাহির বিয়ের জন্য শপিংয়ে গেছে। আরও চুপচাপ শুধু সব দেখিয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে অসুস্থ, কিন্তু খোঁজ নেওয়ার কেউ নেই। কয়েকদিন ধরে মায়াকে পড়াতে যায়নি আরও। মনোযোগ দিয়ে পড়ছে আরও। হঠাৎ করে ফোন বেজে উঠতে চমকে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে আসিফ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, কী রে পচা আলু, মরে টরে গেছিস নাকি? আসিফের কথা শুনে আরও মুচকি হেসে বলে, দোস্ত, মরে গেছি, আমার 40 খাইতে আয়। আরুর কথা শুনে আসিফ বলে, আগে দাওয়াত দিবি না? আমি তো দুপুরের খাবার খেয়ে ফেলেছি, এখন তোর 40 খাওয়ার জন্য পেটে জায়গা নেই। কট। আসিফের কথা শুনে আরও বলে, আমার 40 খাওয়ার খুব শখ না তোর? আসিফ বলে, আসিফ বলে, কি হয়েছে তোর? আরও অবাক হয়ে বলে, কি হবে আবার? তাহলে পড়াতে আসছিস না যে? আমি একটু অসুস্থ, তাই পড়াতে যাচ্ছি না। আরুর কথা শুনে আসিফ চিন্তিত হয়ে পড়ে। সে বলে ওঠে, তুই এখনই রেডি হ, আমি আসছি, এখনই ডাক্তারের কাছে যাব। আরু বলে, আরে এত হাইপার হচ্ছিস কেন? আসিফ বলে, আমি কেন হাইপার হচ্ছি তোকে বুঝতে হবে না। তুই রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়া। আমি আর কোনো কথা শুনতে চাই না। কথা বলে ফোন কেটে দেয়। আরও বুঝতে পারে এর কথা না শুনলে পাগলা খেপে যাবে, তাই সে রেডি হতে শুরু করে। এমনিতেও তাকে ডাক্তারের কাছে যেতে হতো, তাই আর দেরি না করে রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়ায়। বাড়ির সামনে দাঁড়ানো মাত্রই আসিফ বাইক নিয়ে হাজির হয়। আরুর মুখের দিকে তাকিয়ে বলে, কি এমন ভাবিস? হ্যাঁ, চোখ তো খাদে ঢুকে যায়। আসিফের কথা শুনে আরও একটা মলিন হাসি দেয়। আসিফ আরুর আর আব্রাহামের বিয়ের কথা জানে। যখন শুনে আরুর বিয়ে, তাও আবার আব্রাহামের সাথে, তখন প্রচুর রেগে গিয়েছিল সে, কারণ সে তো সবই জানে। আব্রাহাম তো আরুকে দেখতে পারে না, আর তাকে বিয়ে করে সুখে সংসার করবে তা ভাবা আর এক হাঁটু পানিতে ডুবে মরা একই ব্যাপার। ডাক্তারের চেম্বারে আরু আর আসিফ বসা। ডাক্তার আরুর সব সমস্যার কথা শুনে কিছু টেস্ট দেন করতে। রিপোর্ট দেখে তারপর তিনি ওষুধ লিখে দেবেন। সব টেস্ট করে আরু আর আসিফ মার্কেটে যায়। আসিফ শপিং করবে, তাই সাথে আরুকেও নিয়ে গেছে। আরুর চোখ একটা কালো রঙের শাড়ির দিকে, সেটা খেয়াল করে আসিফ। সে কিছু না বলে আরুকে নিয়ে অন্য দোকানে যায়। কয়েক মিনিট বাদে আসিফ আরুকে বলে, আরু, তুই একটু দাঁড়া, আমি আসছি। কোথায় যাবি? আরে সামনেই, এখানে নেটওয়ার্কের সমস্যা, আমি ফোন করে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। ওকে, তুই থাক। বলেই সেখান থেকে এসে আরু যে শাড়িটা পছন্দ করেছে সেই শাড়ির দোকানে যায়। সেই কালো রঙের শাড়িটা হাতে নিতেই কেউ ওর সাইড থেকে টেনে ধরে। আসিফ বলে ওঠে, আরে কে? ওপাশ থেকে একটা মায়াবী মুখ ভেসে ওঠে। সে মায়াভরা মুখের দিকে তাকিয়ে আছে আসিফ। মেয়েটার কথা শুনে বলে, কি? মেয়েটা বলে ওঠে, আমি এই শাড়িটা নিব। আসিফ বলে, আরে এই শাড়িটা আমি নিয়েছি, আগে আমি নিব। মেয়েটা আসিফের কথা শুনে কাঁদো কাঁদো হয়ে কাউকে বলে, ভাইয়া দেখো, আমি এই শাড়িটা নিব, কিন্তু এই ভাইয়াটা দিচ্ছে না। মেয়েটার কথা শুনে তার ভাইয়া আসিফের সামনে দাঁড়াতেই আসিফ অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ মেয়েটার ভাইয়া আর কেউ না, আব্রাহাম। আব্রাহাম ও আসিফকে দেখে অবাক হয়ে বলে, আরে আসিফ, তুমি? আসিফ বলে, ভাইয়া আমি। মেয়েটা আবার আব্রাহামকে বলে, ভাইয়া আমি এই শাড়িটা নিব। আসিফ ভ্রুকুচকে বলে, ভাইয়া এই মেয়েটা কে? আব্রাহাম মেয়েটার দিকে তাকিয়ে বলে, এই আমার খালাতো বোন আহি। আসিফ আহির নাম শুনে মনে মনে আহি নামটা বিড়বিড় করে। আব্রাহাম বলে, তা একাই আসছে নাকি? আব্রাহামের কথা শুনে আসিফ বলে, না ভাইয়া, আমি আমার ফ্রেন্ডের সাথে আসছি। আসিফের কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলে, ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড? আব্রাহামের কথা শুনে আসিফ মুচকি হেসে বলে, কি যে বলেন ভাইয়া? আব্রাহাম বলে, তা শাড়ি কি সেই ফ্রেন্ডের জন্য নাকি? আসিফ মুচকি হেসে বলে, থাকেন ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, তাকে একা রেখে আসছি। বলে আব্রাহামকে আর কথা বলার সুযোগ না দিয়ে শাড়িটা নিয়ে কাউন্টারে যায়। এদিকে আহি মুখটা কাঁদো কাঁদো করে বলে, ওইটা আমার পছন্দের শাড়ি ছিল। আব্রাহাম আহিকে বলে, তুমি আরেকটা নাও, ওটা তো আসিফ নিয়ে গেল। আহি আব্রাহামকে বলে, আচ্ছা চলো অন্য দোকানে। অন্য দোকানে গিয়ে আব্রাহামের ফ্রেন্ড রাইমার সাথে দেখা, তাই আব্রাহাম তাকে নিয়ে শপিং করতে শুরু করে। রাইমা আর আব্রাহামকে দেখে আরও থমকে যায়। আসিফ আসছে না দেখে আর এদিকে তাকে খুঁজতে আসছিল, কিন্তু এসে এমন কিছু দেখবে তার কল্পনার বাইরে। আব্রাহাম আর রাইমাকে দেখে আরুর বুকের ভেতর তোলপাড় শুরু হয়েছে। সে সহ্য করতে পারছে না। সে বিড়বিড় করে বলে ওঠে, মৃত্যু আসুক তবুও, কিন্তু কারো প্রতি মায়া না। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মাঝেও এক ধরনের দুর্বলতা আছে। হঠাৎ করে নিজেকে অসহায় মনে হওয়া, প্রিয় মানুষটাকে মনে করে কেঁদে ফেলা, তাকে একটু দেখার ইচ্ছা থাকলেও দেখতে না পারা, সত্যি অনেক কষ্টে সেটা। গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, বরপক্ষ এসেছে কনেকে হলুদ পরাতে। চারিদিকে গান বাজনা হই হুল্লোড় ভেসে আসছে।
সবাই যে যার মতো ব্যস্ত। কেউ কনেকে হলুদ পরাতে, আবার কেউ নাচ গান করতে, কেউ খেতে ব্যস্ত, কেউ ছবি তুলতে ব্যস্ত। হলুদের অনুষ্ঠানে সবাই উপস্থিত, শুধু আরু বাদে। আব্রাহাম আগে জানিয়ে দিয়েছে আরু যেন অনুষ্ঠানে না আসে। আব্রাহামের উপর দিয়ে আর আব্রাহামের মা বাবা আর কিছু বলেনি। যেখানে আরু আব্রাহামের বউ, আব্রাহাম যেহেতু চায় না সে অনুষ্ঠানে থাকুক, সেখানে তারা আর কি বলবে। আব্রাহামের কথা শুনে আরুর মন কিছুটা খারাপ হয়, আবার ভাবে ভালোই হলো, এত হইহুল্লোড়ের মধ্যে থাকা লাগবে না। এমনিতে কয়েকদিন ধরে অসুস্থ, সে কারণে রিপোর্ট নিতে যাওয়া হয়নি তার। সে হসপিটাল থেকে ফোন আসে রিপোর্ট নেওয়ার জন্য। আজ অনেক শরীর খারাপ করছে, বিছানা থেকে উঠে বসে। বিছানা থেকে উঠে বসতেই যেন সে হাঁপিয়ে গিয়েছিল, তার সাথে মাথাটা ঘোরাচ্ছে। ফোনটা হাতে নিয়ে আসিফের নাম্বারে কল দেয় সে। এদিকে আসিফরা মাহের গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে। আব্রাহামরা আসিফদের ইনভাইট করেছে বিয়েতে। আসিফ এই বাড়িতে আসার পর থেকে আরুকে খুঁজে চলে। কোথাও আরুকে না পেয়ে আসিফ আব্রাহামকে আরুর কথা জিজ্ঞেস করে। আরুর কথা জিজ্ঞেস করাই আব্রাহামের মুখে বিরক্তি এসে ভর করে। সে জানায়, জানি না কোথায় আছে, তুমি খুঁজে বের করো। আসিফ আব্রাহামের কথা শুনে মনে মনে বলে, শালা, তুই জানবি না তো কে জানবে? তোর বউ কোথায়? আমি বদদোয়া দিলাম তোর বউ তোরে রেখে চলে যাবে। সেটা ভাবার সময় আসিফের ফোন বেজে উঠল। ফোনটা সামনে এনে দেখে আরু কল দিচ্ছে। সে তাড়াতাড়ি কল রিসিভ করতে ওপাশ থেকে দুর্বল কণ্ঠে আরু বলে, আসিফ। আরুর মুখে নিজের নাম শুনে কিছুটা অবাক হলো সে, কারণ আরু খুব কম তাকে নাম ধরে ডাকে। ও সবসময় ভাই বলে। তাই সে বলে, কি হয়েছে তোর আরু? ঠিক আছিস তো তুই? তোর কণ্ঠস্বর এমন কেন? কি হয়েছে তো বলতো? উদ্বিগ্ন হয়ে একের পর এক প্রশ্ন করতেই থাকে আরুকে। আরু বলে, তুই কোথায় আছিস? আমি তো তোর বাসায়। আজ রিপোর্ট নিতে যাওয়ার কথা ছিল। আরুর কথা শুনে আসিফের মনে পড়ল রিপোর্টের কথা। সে ভুলেই গেছিল, তাই সে আরুকে বলে, তুই রেডি হয়ে নিচে আয়, তারপর রিপোর্ট নিতে যাব। ওকে, আমি আসছি। কালো রঙের 3 পিস পরে, কালো রঙের হিজাব পরে নিচে নামতেই সবার নজর আরুর উপর পড়ে। উজ্জ্বল শ্যামলা গায়ে কালো রঙের 3 পিস পরায় তার গায়ের রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে। মাহির শ্বশুরবাড়ির প্রায় ছেলে আরুর উপর ক্রাশ খাইছে। এদিকে আব্রাহাম রাগে হাত মুষ্টিবদ্ধ করে আছে, তার রাগে গা জ্বলছে। আরুকে বারণ করার পরেও কেন সে অনুষ্ঠানে এসেছে। সে আরুর দিকে এগিয়ে যাওয়ার আগেই আসিফ গিয়ে আরুর হাত ধরে হাঁটা শুরু করে। আব্রাহাম আরও রেগে যায়। সে কিছু না বলে ওখান থেকে রুমে যায়। রাত 8টা। আরু আর আসিফ ডাক্তারের চেম্বারে বসে আছে। ডাক্তার একবার রিপোর্ট দেখছে তো একবার আরুকে দেখছেন। এদিকে আরু আর আসিফ ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আরুর অনেক ভয় করছে। রিপোর্টে কি আসবে না আসবে? আসিফ বলে ওঠে, আন্টি কিছু তো বলো, আমি আর ধৈর্য ধরে রাখতে পারছি না। আসিফের কথা শুনে ডাক্তার আফরোজা হেসে ওঠে। এই ছেলেটা বড্ড অধৈর্য। তার ফুপু আফরোজা গাইনি ডাক্তার, তাই তার চেম্বারে আরুকে নিয়ে আসছে। আফরোজা বেগম আগে থেকেই আরুকে চেনেন, তাই আরুর সব সমস্যার কথা শুনে আফরোজা বেগম আরুর কিছু টেস্ট করতে দেন। আরুর টেস্টের রিপোর্ট দেখে তার মাথা ঘুরছে। এই ছোট মেয়েটা এত শক্ত হয়ে আছে কিভাবে? তার কি কষ্ট হয় না? সে আরুকে বলে, এত অনিয়ম কেন শরীরের প্রতি? আসিফ বলে, এই পচা আলুটা তো পচা আলু, ও আর ভালো আলু হবে না। রাগে গজগজ করতে করতে আসিফ বলে ওঠে। আসিফকে এভাবে রেগে যেতে দেখে আফরোজা বেগম বলে, আরে আসিফ, শান্ত হয়ে বস, আমার কথা শোন। আর আরও দেখো, প্রতিটা মানুষের জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তাই বলে কি তারা নিজের প্রতি অনিয়ম করে? তোমার যে মাথা ঘোরাচ্ছে, অল্পতে ক্লান্ত হয়ে পড়ছো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না। শোনো বাবা, সব কিছুতেই অনিয়ম ঠিক না। তোমার এই অনিয়ম করে খাবার খাওয়ার জন্য তোমার খাদ্যনালী চিকন হয়ে গেছে। তার জন্য তুমি কিছু খেলে তোমার মনে হবে তোমার গলায় আটকে আসছে। তোমার খাবার খেলে পেট ব্যথা করবে, আর তোমার শরীরে রক্ত কম, আবার বিপি লো। এখন থেকে ঠিকমতো খাবার খাবে, ঘুমাবে ঠিকমতো, আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো ঠিকমতো খাবে। আর 1 মাস পর আবার আসবে, ওকে? আর প্রতিদিন স্যালাইন খাবা, এতে তোমার বিপি ঠিক থাকবে আর মাথাও ঘোরাবে না। আসিফ আর আরও এতক্ষণ মনোযোগী হয়ে আফরোজা বেগমের কথাগুলো শুনছিল। আসিফ বলে ওঠে, আমি এবার থেকে একে টাইট দিব। ও কেন এত অনিয়ম করে নিজের প্রতি, সেটা দেখব। আমি এবার থেকে খাবার না খেলে পিটুনি দিব। আসিফের কথা শুনে আরু আর আফরোজা বেগম হাসতে শুরু করে। আফরোজা বেগমের চেম্বার থেকে আরু আর আসিফ বের হয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। আরু আর আসিফ পাশাপাশি বসা। আসিফ বলে, আব্রাহাম কিছু বলেছে যার জন্য হলুদে আসিসনি? আরু করুণ কণ্ঠে বলে, কি করব বল? আমার মতো এতিমের কি তাদের মতো বড়লোকদের সাথে যায় বল?
আমি তাদের বাড়ির আশ্রিতা। আসিফ বলে, তুই আশ্রিতা কেন হবি? তুই তো ওই বাড়ির বউ। আসিফের কথা শুনে আরু বলে, আমি এমন একজনকে ভালোবাসি যার না আছে আমাকে হারানোর ভয় আর না আছে আমাকে পাওয়ার ইচ্ছে। তাহলে বল, আমি কি করে ওই মানুষটা থেকে নিজের অধিকার পাওয়ার ইচ্ছা থাকবে? আমি থাকলেও তার কিছু যায় আসে না, আমি না থাকলেও তার কিছু যায় আসে না, তাই তার থেকে কিছু পাওয়ার আশায় না থাকাই ভালো। আসিফ আরুর কথা শুনে আরুর মুখের দিকে তাকিয়ে থাকে। সকাল সকাল আরু ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে নামতেই আব্রাহামের সাথে দেখা। আব্রাহাম ভ্রুকুচকে তাকিয়ে আছে আরুর দিকে। আরু আব্রাহামকে এখনও খেয়াল করেনি। সে নিজের মতো সিঁড়ি দিয়ে নিচে নামে। আব্রাহাম আরুকে বলে, আমার জন্য 1 কাপ কফি উইথ আউট সুগার। আব্রাহামের কথা শুনে আরু আব্রাহামের দিকে তাকিয়ে কিছু না বলে কিচেনে গিয়ে কফি বানানো শুরু করে। আব্রাহামও আরুর পেছন পেছন সেও কিচেনে আসে। আরু এক মনে চুলার দিকে তাকিয়ে আছে। আব্রাহাম যে তার পেছনে আছে সে খেয়াল করেনি। তখন আব্রাহাম বলে ওঠে, তা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাওয়া হচ্ছে? আব্রাহামের কথা শুনে আরু বলে, আমার কিছু কাজ আছে। তা কি এমন কাজ আছে যা এত সকালে করতে হবে? কেন? অবাক হয়ে প্রশ্ন করে আরু আব্রাহামকে। আমি প্রশ্ন করলাম, উত্তর না দিয়ে আবার কেন বলিস? আরু আব্রাহামের কথার উত্তর না দিয়ে গরম পানি মগে ঢালতে থাকে। এদিকে আরু যে তাকে ইগনোর করছে সেটা বুঝতে পেরে সে রেগে যায়। আর কাল রাতের রাগটাও মাথাচাড়া দিয়ে উঠেছে। সে আরুর গাল চেপে ধরে বলে, তোর সাহস দেখি আমি অবাক। তোর মতো রাস্তার মেয়ের তেজ দেখা লাগবে আমাকে এই আব্রাহামকে? কথাগুলো বলার সময় আরুর গাল আরও শক্ত করে চেপে ধরে। আরু ব্যথা ছটফট করতে করতে বলে, ছাড়েন, আমার লাগছে। আরুর গাল চেপে ধরে বলে, আব্রাহাম লাগছে, আরও লাগুক, আমার কথার অবাধ্য হোস কেন? মনে রাখবি, এই আব্রাহাম তোর সমস্ত খরচ চালায়, তাই বেশি তেড়েবেড়ি করবি না। আর আমার কথা না শুনলে তোর এ বাড়িতে জায়গা হবে না, মনে রাখিস। বলে আরুকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে চলে যায়। এদিকে আরু আব্রাহামের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। মনে মনে বলে, খুব তাড়াতাড়ি আপনাকে মুক্ত করে দিব, খুব তাড়াতাড়ি। আরু আর আসিফ দুজনে একটা লেকের পাড়ে বসে আছে। এখন বাজে বিকেল 4:30। সেই সকালে বাড়ি থেকে বের হয়ে আসে আর যায়নি। আরু এক মনে লেকের পানি থেকে তাকিয়ে আছে। আসিফ ফোন টিপাটিপি করছে। আরু বলে, সে অন্য কাউকে মুগ্ধ হয়ে দেখবে, অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কেউ তাকে দেখবে, এটা সহ্য করব কিভাবে? আসিফ বলে, আব্রাহাম কি বলে, সে কি এ বিয়েটা মানে নাকি মানে না? আরু আসিফের কথা শুনে তার মনে পড়ে সেদিন রাতের কথা, যেদিন তাদের বিয়ে হয়েছিল। আব্রাহাম আর আরুর বিয়ের পর আব্রাহামের মা আরুকে আব্রাহামের রুমে নিয়ে আসে। আব্রাহাম তখন রুমেই ছিল। আব্রাহামের মা এসে দরজায় নক করে, আসবো আব্রাহাম? আব্রাহাম শুয়ে থেকে ফোন স্ক্রল করছিল। তার মায়ের কথা শুনে তাকিয়ে দেখে তার মা আর আরু দাঁড়িয়ে আছে। সে উঠে বসে, আসো, আরুকে তোর রুমে নিতে এলাম। এখন তোরা বিবাহিত, তোদের একসাথে থাকা উচিত। আব্রাহাম কিছু না বলে চুপচাপ বসে আছে। আব্রাহামের মা বলে ওঠে, দেখ আব্রাহাম, ঝামেলা করিস না, ওর সাথে ওর কিন্তু অধিকার আছে, ও তোর স্ত্রী, তাই যা করবি বুঝে শুনে করবি। থাক, রাত হয়ে গেছে। আব্রাহামের রুমের দরজা লাগিয়ে দিয়ে তিনি চলে যান। এদিকে আরও রুমের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ভয়ে কাঁপছে। আব্রাহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে আরুকে বলে, আমার চোখের সামনে থেকে দূর হও। কেন? ভয়ে ভয়ে কথাটা বলে আরু। আরুর কথা শুনে আব্রাহাম আরুকে বলে, আমি এই বিয়ে মানি না, আমার রুম থেকে বের হয়ে যা। আরু বলে, আপনি মানেন আর না মানেন, আমি আপনার স্ত্রী, আমার অধিকার আছে এই রুমে থাকার। আরুর কথা শুনে আব্রাহামের রাগ উঠে যায়। যেখানে সে আরুকে সহ্য করতে পারে না সেখানে তার সাথে সারা জীবন থাকা অসম্ভব। আর যেহেতু সে এ বিয়ে মানে না, সেখানে আরুর অধিকারের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। সে রেগে আরুকে এক থাপ্পড় মারে। আরু অবাক হয়ে যায় থাপ্পড় খেয়ে। আব্রাহাম রাগে গজগজ করতে করতে বেল্ট দিয়ে ইচ্ছে মতো আরুকে মারে। সেদিনের কথা মনে পড়েই আরুর শরীর কেঁপে ওঠে। আরু বলে, আমি ভাবছি ওই বাড়ি ছেড়ে হলে উঠব, যদি ভার্সিটিতে চান্স পাই। আসিফ বলে, তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোকে সাপোর্ট করব। আরু বলে ওঠে, আচ্ছা, আমি কি এতটাই খারাপ বল? আমি বিয়েতে থাকলে কি খুব বেশি অসুবিধা হতো? আসিফ কিছু না বলে চুপচাপ বসে থাকে। সেও বুঝতে পারে না আব্রাহাম এমন কেন করে। আরুর দিকে তাকিয়ে আছে আসিফ। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আসিফ বলে ওঠে, তুই একটা বোকা। কেউ কি নিজের অধিকার ছেড়ে দেয়? তুই কেন ছেড়ে দিবি? নিজের অধিকার নিজে আদায় করতে হয়, কেউ এমনি এমনি দেয় না। আর এখন তুই চৌধুরী বাড়ির বউ,
আরও অবাক হয়ে আসিফের কথা শুনছে। আসিফ বলে ওঠে, শোন, অনেক হয়েছে, তুই কেন নিজেকে অসহায় হিসেবে তুলে ধরিস? আচ্ছা, তুই কি এতই অসহায়? দেখ, অনেক হয়েছে আর না, এখন নিজেকে শক্ত কর। এখন থেকে তুই নিজের অধিকার পাওয়ার লড়াই করবি। আমি দেখব আব্রাহাম অধিকার না দিয়ে যায় কোথায়। শোন, আজ থেকে তুই আব্রাহামের রুমে থাকবি। এখন থেকে সেটা তোর রুম, বুঝছিস? আর আব্রাহাম বেশি তেড়িবেড়ি করলে নারী নির্যাতন মামলায় ভয় দেখাবি। দেখবি সব ঠিক একবারে সোজা হয়ে যাবে। আরও মনে মনে বলে, আর না, অনেক সহ্য করেছি, এবার আমার অধিকার আদায়ের পালা। বিকেল 5:30 বাজে। বিয়েবাড়িতে উপস্থিত আরুকে দেখে সবাই অবাক হয়ে যায়। বাড়ির ভেতর প্রবেশ করতে মায়ের শ্বশুর জিজ্ঞেস করে আব্রাহামের বাবাকে, বিআই সাহেব, এই মেয়েটাকে? আব্রাহামের বাবা জানান, আমার ছোট মেয়ে। মায়ের শ্বশুর শাশুড়ি দুজনকে চোখের ইশারে কিছু একটা বলে। মায়ের শ্বশুর বলে, মাশাআল্লাহ, আপনাদের ছোট মেয়েও দেখতে অনেক সুন্দর। আব্রাহামের বাবা প্রত্যুত্তরে শুধু মুচকি হাসেন। বিয়েবাড়ির অনেক ছেলে আরুর সঙ্গে ভাব জমাতে চায়, কিন্তু আসিফ আরুর সাথে থাকায় তারা আর সে সুযোগ পায় না। আরুর চোখ পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক যুবকের দিকে। কালো রঙের পাঞ্জাবিতে তাকে অনেক সুদর্শন পুরুষ লাগছে। এমনিতেও আব্রাহাম অনেক সুদর্শন যুবক, লম্বা চওড়া, পেশিভুল শরীরের কালো রঙে তার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আব্রাহাম ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কি কথা বলছে সেটা শোনা না গেলেও তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝাই যায়। রাত 10টা বাজে। বিয়েবাড়ি সম্পূর্ণ ফাঁকা। মায়ের বিদায় হয়ে গেছে, সবাই এখন রেস্ট করছে। আব্রাহাম রুমে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে বিছানার দিকে, কারণ আরও বিছানায় শুয়ে আছে। আব্রাহাম ভ্রুকুচকে তাকিয়ে থাকে আরুর দিকে। আরও নিশ্চিন্তে শুয়ে থেকে মোবাইল চাপছে। আব্রাহাম আরও সামনে গিয়ে বলে, কি ব্যাপার, এখানে শুয়ে আছো কেন? আরও মোবাইল ফোনটা পাশে রেখে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি আমার রুমে আছি কেন? আপনি দেখতে পাচ্ছেন না? আব্রাহাম কপালে ভাঁজ পড়ে আব্রাহাম বলে, আমি ঠিকই দেখছি, তুমি আমার রুমে কেন? আরও উঠে বসে আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি জানি এটা আপনার রুম, আর আপনি যেহেতু আমার স্বামী, তাই আপনার রুম মানে আমারও রুম। আরুর কথা শুনে আব্রাহাম বলে, সেদিনের মার মনে হয় ভুলে গেছো নাকি? আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ভুলবো কেন, বাসর রাতের উপহার ছিল সেটা, বলেই মুচকি হাসে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। যে মেয়ে আজ সকালেও তাকে ভয় পেত, তার সাথে কথা বলার সময় কাঁপাকাঁপি করত, আর সে কিনা তার চোখে চোখ রেখে কথা বলছে, অধিকার নিয়ে কথা বলছে। আব্রাহাম বলে, দেখো, আমার মেজাজ খারাপ করো না, নিজের রুমে চলে যাও। আরও বিছানায় শুয়ে পড়ে বলে, আমি যাব না, আমি এখানেই থাকবো। আব্রাহাম বলে, মার খাওয়ার ইচ্ছে করছে নাকি? আরও আব্রাহামের দিকে তাকিয়ে বলে, ওই একটা কাজই তো পারেন, শুধু আমাকে মারা, আর কি পারেন? আব্রাহাম বলে, এই আরও বলো যান। আরুর কথা শুনে আব্রাহাম থতমত খেয়ে যায়। আরুর মুখে নিজেকে জান শুনে তার গলা শুকিয়ে যায়। সে আরুকে বলে ওঠে, এই তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আরু উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে বলে, আমি তো কিছুই করিনি জান। আব্রাহামের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরুকে নিজের এত কাছে দেখে সে তড়িঘড়ি করে আরুকে নিজের থেকে ছাড়িয়ে গম্ভীর গলায় বলে, এই মেয়ে, অনেকক্ষণ থেকে তোমার বাড়াবাড়ি সহ্য করছি, আর না, এখনই রুম থেকে বের হও। আরও আব্রাহামের কথা উপেক্ষা করে বিছানায় শুয়ে পড়ে। আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এর আবার কি হয়েছে, আজ এত সাহস দেখাচ্ছে? আজানের ধ্বনি কানে আসতেই আরুর চোখে ঘুম উধাও হয়ে যায়। সে উঠে বসলো, পাশে তাকিয়ে দেখে আব্রাহাম শুয়ে আছে। ও উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একবার উজু করে বের হয়। ওয়ার্ডরোব থেকে জায়নামাজ বের করে নামাজ পড়তে শুরু করে। নামাজ শেষে মোনাজাত অনেকক্ষণ আল্লাহর কাছে দোয়া করে। আব্রাহাম এখনও ঘুমাচ্ছে, তাই সে কোরআন শরীফ নিয়ে বেলকনিতে বসে বসে তেলাওয়াত করছে। সকাল 8টা বাজে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে, বাড়ি ভর্তি মেহমান। আরু সকালে কোরআন তেলাওয়াতের পর নিজের রুমে গিয়ে পড়তে বসে। আব্রাহাম ঘুম থেকে উঠে দেখে তার পাশে আরু নেই। তখন কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলে, আমার বউ হওয়ার খুব শখ না? শখ মিটিয়ে দেবে এবার। আব্রাহাম বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে একটা মিলি ঘ্রাণ পায়। এই সব কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই নাস্তা করতে বসেছে। সেখানে সবাই আছে, শুধু আরু বাদে। মাহির রিসেপশনে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে একে একে নিজ নিজ সিটে বসে পড়েছে গাড়িতে। আরু এখনও রুম থেকে বের হয়নি। আব্রাহাম কিছুটা অবাক হয় আরু না আসাতে। আবার মনে মনে ভাবে, সে মানা করেছে তাই হয়তো আসেনি। সেদিকে আর মাথা না ঘামিয়ে রওনা হয় মাহির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এদিকে কালো শাড়ি, কালো হিজাব পরে আরু আসিফের সাথে মাহির রিসেপশনে উপস্থিত হয়। আরুকে এখানে দেখে আব্রাহাম কিছুটা অবাক হয়।
মাহির শ্বশুর শাশুড়ি দুজন আরও সামনে গিয়ে বলে, আরে আরু যে, কেমন আছো তুমি? আরও মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আন্টি, আপনি কেমন আছেন? আরুর কথা শুনে মাহির শাশুড়িও মুচকি হেসে বলে, আমিও ভালো আছি, আসো ভিতরে আসো। আরু মাহির শাশুড়ির সাথে ভিতরে প্রবেশ করে। আরুকে দেখে মাহির দেবর আবির মাহির কাছে গিয়ে বলে, ভাবি একটা হেল্প করেন প্লিজ প্লিজ। আমি আপনার ছোট বোন আরুকে অনেক পছন্দ করি, আমি ওর সাথে রিলেশন করতে চাই, আপনি একটু সেটিং করাই দেন। মাহি আর মাহির হাজব্যান্ড রাকে বসে আছে, সব কাজিনরা মিলে তাদের ঘিরে চারপাশে বসে আড্ডায় দিচ্ছে। সেখানে আব্রাহামও উপস্থিত আছে। আবিরের কথা শুনে আব্রাহামের মুখ গম্ভীর হয়ে যায়। সে আরুর দিকে খেয়াল করতেই সেদিন শপিং মলে আসিফ যে শাড়িটা কিনেছিল সেটা আরুর পরনে দেখে আব্রাহাম অবাক হয়ে যায়। আবিরের কথা শুনে মাহি একবার আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আমি কিছু করতে পারবো না ভাই এ ব্যাপারে। তুমি যদি আরুকে রাজি করাতে পারো তোমার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য, সেটা তোমাদের ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, সরি। মাহির কথা শুনে আবির বলে, টেনশন নট, আমি ঠিক তোমার বোনকে পটিয়ে নেব। আবিরের কথা শুনে আব্রাহাম মনে মনে বলে, শালা তোর খুব শখ না আমার বউয়ের সাথে রিলেশন করার। আবির আর তার কয়েকটা কাজের মিলে আরু আর আসিফের সামনে দাঁড়ায়। আবির আসিফের দিকে হাত বাড়িয়ে বলে, হাই আমি আবির, মাহি ভাবির একমাত্র দেবর। আপনি? আসিফ আবিরের সাথে হাত মিলিয়ে বলে, হাই আমি আসিফ, আরুর বেস্ট ফ্রেন্ড। আবির আরুর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, কেমন আছেন? আরু আসিফের দিকে তাকিয়ে বলে, ভালো, আপনি? আবির বলে, আগে ভালো ছিলাম না, আপনাকে দেখে ভালো হয়ে গেছি। আবিরের কথা শুনে আরু বুঝতে পারে আবির তার সাথে ফ্ল্যাট করছে। আবির বলে, আপনারা আমার থেকে বয়সে ছোট তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। আবিরের কথা শুনে আসিফ আর আরু মুচকি হেসে বলে, না সমস্যা নেই, তুমি বলতে পারেন। আচ্ছা তোমরা কোন কলেজে পড়ো? আসিফ বলল, আমরা এবার ইন্টার পরীক্ষা দিয়েছি। আপনি? আমি এবার মাস্টার্সে পড়ি। আবির বলল, আপনি তো আমাদের অনেক সিনিয়র। বেশি না, 5 বছরের সিনিয়র। আর আসিফ তোমার বেস্ট ফ্রেন্ড মনে হয় খুব কম কথা বলে, নাকি আমাদের পছন্দ করছে না তাই কোনো কথা বলছে না? আবির বলল, আরে কী যে বলেন ভাইয়া, আমি একটু কম কথা বলি এই যা, আর আপনাদের অপছন্দ কেন করব? আরও বলল, না অনেকক্ষণ থেকে আমরা কথা বলছি, শুধু তুমি চুপচাপ শুনছো তাই বললাম। আবির বলল। আরুকে আবিরের সাথে কথা বলতে দেখে আব্রাহামের মেজাজ খারাপ হয়। এই শালা যে সত্যি সত্যি তার বউকে পটাতে চাইছে। কথাটা বলে সে নিজেই অবাক হয়ে ভাবে, আমি কেন ওদের নিয়ে ভাবছি? আরুকে তো আমি বউ হিসাবে মানি না, তাহলে ইস, এই মেয়ে আমার মাথা খারাপ করে দেবে। আসিফ আবিরের সাথে কথা বলার ফাঁকে খেয়াল করে আবির বারবার আরুর দিকে তাকাচ্ছে। সে একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের দৃষ্টি বুঝতে পারে। আসিফ বুঝতে পারে আরুকে আবির পছন্দ করে। সে মনে মনে বলে, আরে আমি সেদিন অভিশাপ দিতে না দিতেই সেটা ফলে যাবে বুঝতে পারেনি। আরুর দিকে তাকিয়ে দেখে সে এদিক ওদিক তাকিয়ে আব্রাহামকে খুঁজছে। খাবার টেবিলে বসে সবাই খাচ্ছে আর আব্রাহাম বারবার আরুকে দেখছে। আব্রাহাম অনেক চেষ্টা করছে যেন আরুর দিকে না তাকায়, কিন্তু বেহায়া চোখ বারবার আরুর দিকে চলে যাচ্ছে। এদিকে আবির আর তার কাজিন এক্সট্রা আপ্যায়ন করছে আরু আর আসিফকে। এদিকে এসব আব্রাহাম দেখছে আর রাগে ফুঁসছে। এই যে আরু, তুমি তো কিছুই খাচ্ছ না কেন? খাবার টেবিলে সবাই বসে খাচ্ছে, আরু আর আসিফ পাশাপাশি বসে খাচ্ছে। আব্রাহাম অন্য টেবিলে বসে এদের সব কর্মকাণ্ড খেয়াল করতেছে। আবির আরুর প্লেটে এটা ওটা তুলে দিচ্ছে। আব্রাহাম এসব দেখছে আর রাগে ফুঁসছে। আসিফ আব্রাহামের দিকে তাকিয়ে দেখে আব্রাহাম তাদের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সে মনে মনে ভাবে, এবার চান্দু যাইবা কই? আরুরে বউ মানবা না? এখন অন্য বেড়া তোমার বউরে নিয়ে ভাইগা যাইব, এখন মজা বুঝবা। কথাগুলো ভাবছে আর মুসকি মুসকি হাসছে। আরু আব্রাহামের দিকে তাকাতেই দেখতে পায় আব্রাহাম আর রাইমা পাশাপাশি বসে আছে। আরু মনে মনে ভাবে, আরে বজ্জাত বেডা, আমারে দেখতে পারে না আর অন্য মেয়ে থেকে চোখ সরাতে পারছে না। মন চায় চোখ দুটো খুলে মার্বেল খেলি। আবির খাওয়ার ফাঁকে ফাঁকে আরুকে দেখছে, তার মানে লাড্ডু ফুটছে। সে ভাবছে একবার শুধু আরু পটে যায় তাহলে আর সে দেরি না করে তাকে বিয়ে করে নেবে, আর যদি না রাজি হয় তাহলে তারে নিয়ে ভাইগা যাইব। খাওয়া দাওয়া করে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এখন আব্রাহাম আর আরু পাশাপাশি বসা। আরু আব্রাহামের দিকে তাকিয়ে বলে, আরে জান, তুমি আমারে রেখে চলে আসছো, বউকে রেখে চলে আসছো, তুমি কেমন হাসবেন্ড? আব্রাহাম ভ্রুকুচকে বলে, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাল থেকে কি শুরু করছো? আরু আব্রাহামের সঙ্গে আর একটু মিশে গিয়ে আস্তে করে বলে, আমি কি করছি? আমি তো তোমার বউ, তাই বউয়ের মতো বিহেভ করছি আর কিছু নয়।
আব্রাহাম চোখ ছোট ছোট করে আরুর দিকে তাকিয়ে বলে, আমার বউ হওয়ার খুব শখ না? আরু মুচকি হাসি দিয়ে বলে, বউ হওয়ার শখ না, আমি তো বই। আব্রাহাম আর আরুর কথার মাঝে রাইমা এসে আব্রাহামের পাশে বসে বলে, আরে আরু, তুমি আব্রাহামের সঙ্গে সবসময় চিপকে থাকো কেন? তোমার কি লজ্জা করে না একটা ছেলের সাথে এভাবে থাকতে? রাইমার কথা শুনে আরুর মাথা গরম হয়ে যায়। এই পেতনি বলে কি? সে তার জামাইয়ের সাথে চিপকে থাকুক না তার কোলের মধ্যে থাকুক সেটা বলার কে সে? আরুর মুখের দিকে তাকিয়ে আব্রাহাম বলে, এই সব মেয়েদের থেকে কী বা আশা করা যায়? এরা তো সবসময় ছেলেদের সাথে চিপকে থাকে। আব্রাহামের কথা শেষ হতে রাইমা বলে, তোমার লজ্জা থাকা দরকার আরু। যারা তোমাকে রাস্তা থেকে উঠিয়ে তাদের মেয়ের আসনে বসিয়েছে আর তুমি তাদেরই ছেলের সাথে চিপকে থাকো। আঙ্কেল আন্টি কি জানে পায়ের জুতা মাথায় ওঠার চেষ্টা করছে? আরু মনোযোগ দিয়ে আব্রাহাম আর রাইমার কথা শুনে বলে, না গো রাইমা আপু, আমার লজ্জা একটু কম, বুঝছো? আর বললে না আমি আব্রাহামের সঙ্গে চিপকে থাকি, তাতে তোমার কি? আর তুমিও তো সময় পেলে আব্রাহামের সঙ্গে চিপকে থাকো, আমি কিছু বলি? আরুর কথা শুনে রাইমা বলে, তোমার সাহস তো কম না, তুমি আমার সাথে তোমার তুলনা করছো? আমি কি তোমার মতো রাস্তার মেয়ে, যার নিজের বাপ মায়ের নাম জানে না, যার নিজের জন্মের ঠিক নেই, আর সে আমার সাথে তার তুলনা করে? কোথায় কয়লা আর কোথায় হিরে? রাইমার কথা শুনে আরুর বুকে যন্ত্রণা শুরু করে। আব্রাহাম চুপচাপ দুজনের কথা শুনে সে কিছু বলে না। আর রাইমা আব্রাহামের চুপ করে থাকার সুযোগে যা নয় তাই বলে আরুকে অপমান করে। আর আরু রাইমার কথা শুনে বাক হারা। সে আব্রাহামের দিকে তাকে নিঃশব্দে চোখের পানি ফেলে। রাত ৮টা বাজে। সবাই ড্রয়িং রুমে বসে আছে। সামনে বিভিন্ন ধরনের আইটেম সাজানো। নতুন জামাইকে নিয়ে সবাই ব্যস্ত। আরু তার নিজের রুমে শুয়ে চোখের পানি ফেলছে। সে যতই নিজেকে শক্তভাবে উপস্থাপন করুক না কেন, সে যে এক জায়গায় দুর্বল। আচ্ছা, সে জানে না তার বাবা মাকে। এটা কি তার দোষ? তার বাবা মা তাকে জন্মের সময় রাস্তায় ফেলে দিয়েছে, সেটা কি তার দোষ? সে কি এই নিষ্ঠুর পৃথিবীতে একা একা এসেছে, না তার নিজের ইচ্ছেতে এসেছে? তাকে তো এই নিষ্ঠুর পৃথিবীতে তার বাবা মা এনেছে, সেটা তার বাবা মায়ের দোষ। তাকে লালন পালন করতে পারবে না, তাহলে এই পৃথিবীতে তাকে কেন এনেছে? কান্না করছে আর কথাগুলো ভাবছে। আড্ডার ফাঁকে আবির বলে, আচ্ছা ভাবি, আপনার ছোট বোন কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আবিরের কথা শুনে রাইমা বলে, আবির, তুমি হয়তো জানো না, আব্রাহাম আর মাহি 2 ভাই বোন। তাহলে তুমি মাহির ছোট বোন কোথায় পাচ্ছ? রাইমার কথা শুনে রাকিব আর আবির দুজন দুজনের মুখে চাওয়াচাওয়ি করে। আবির বলে, আমি বুঝলাম না আপনার কথা। রাইমা বলে, তুমি মাহির ছোট বোন বলতে কাকে বোঝাচ্ছ? আবির বলে, কেন আরু? আবিরের কথা শুনে রাইমা বলে, আরু মাহির বোন হতে যাবে কেন? সে তো এ বাড়ির আশ্রিতা। আব্রাহামরা দয়া করে ওকে এ বাড়িতে থাকতে দিচ্ছি। আবির রাইমার কথা বিশ্বাস করতে পারছে না। সে মাহির দিকে তাকিয়ে বলে, ভাবি, এনে যা বলছে তা কি সত্যি? রাইমা বলে, সত্যি। আরও আমার নিজের বোন না। ওকে বাবা মা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তার জন্মের পর তার বাবা মা তাকে ফেলে গেছে, আর তারপর থেকে আরও এ বাড়িতে থাকে। মাহির কথা শুনে আবির অনেকক্ষণ চুপ করে বসে থাকে। আব্রাহাম চুপচাপ বসে থেকে সব শুনে আব্রাহাম চারিদিকে তাকিয়ে দেখে আরু আশেপাশে আছে কিনা। চারিদিকে তাকিয়েও আরু দেখা না পেয়ে মনে মনে বলে, এর আবার কি হলো? তখন রাইমার কথাগুলোও মনে পড়ে তার। সে মনে মনে ভাবে, রামি একটু বেশি বলে ফেলেছে, তার জন্য আরু হয়তো মন খারাপ করে বসে আছে কোথাও। রাতে খাবার টেবিলেও আরু খেতে আসে না। তখন আবি শুধু আরুকে চারিদিকে খোঁজে, কিন্তু তার দেখা মেলে না। তার চোখ শুধু আরুকে খোঁজে। সে ভাবে আরু এতিম, তার জন্য তার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। তুমি ভালো থেকো, আমি বিরক্ত করা ছেড়ে দিব সব পাগলামি। তুমি শুধু ভালো থেকো, হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। রাত 12টা বাজে আরু বিছানা থেকে উঠে বসে। চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়। টাওয়ালটা বেলকনিতে রেখে এসে বই নিয়ে পড়তে বসে। কোনো জায়গায় মনোযোগ না দিয়ে সব মনোযোগ পড়ায় দেয়। পড়তে পড়তে রাত 2:30টার দিকে বইটা রেখে দেয়। তারপর ওয়াশরুম থেকে অজু করে এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষে মোনাজাতে অনেকক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করে। তাহাজ্জুদের নামাজ শেষে কোরআন তেলাওয়াত করে। আজ আর তার ঘুম হবে না, তাই কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজানের ধ্বনি কানে আসতে কোরআন রেখে ফজরের নামাজ আদায় করে। নিচে রান্নাঘরে গিয়ে নিজের জন্য 1 কাপ কফি করে নিজের রুমে ফিরে খাটে হেলান দিয়ে বসে কফি খাচ্ছে আর পড়ছে। এখন পুরো বাড়িটা শুনশান নীরবতায় ছেয়ে আছে। সবাই এখন গভীর ঘুমে তলিয়ে আছে। এত সকালে এ বাড়ির কেউ ঘুম থেকে ওঠে না। সকালে রান্নাঘরে তোড়জোড় চলছে অনেক পদের রান্নার। নতুন জামাই আছে বলে কথা, তার জন্য তো আর যেই সেই খাবার দিলে তো হবে না।
আর সেখানে চৌধুরী বাড়ির জামাই বলে কথা, তার জন্য টেবিল ভর্তি বিভিন্ন ধরনের আইটেম ভর্তি। সবাই একে একে নাস্তা করতে বসে পড়ে। আবির এদিকে ওদিকে তাকিয়ে রাতের মতো আরুকে খুঁজছে। সবাই নাস্তা করে মায়ের রুমে আড্ডা দিচ্ছে। আরু আর আসিফ বসে আছে একটা কফি শপে। আরু আসিফকে বলে, আমার জন্য টিউশনি খুঁজে দে তো। আসিফ আরুর দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। আরুকে বলে, আর 1 সপ্তাহ পর আমাদের রেজাল্ট দেবে। আরু বলে, জানি। আসিফ বলে, টিউশনি কেন করবি? আরু আসিফের দিকে তাকিয়ে বলে, আমি ওই বাড়িতে আর থাকবো না, আমি একটা হোটেলে উঠব। আসিফ কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। কি যেন ভেবে বলে, আচ্ছা আমি খুঁজে দেব নে। অনেকক্ষণ দুজনে বসে থেকে নানা ধরনের গল্প করতে করতে সময় পার করে। আরু দুপুরে খাবার একটা রেস্টুরেন্ট করে বাড়ি যায়। এদিকে সকাল থেকে আবির আরুকে না দেখে আব্রাহামকে জিজ্ঞেস করে আরুর কথা। আব্রাহামও দেখেনি সকাল থেকে। ওদের কথার মাঝে সদর দরজা দিয়ে আরু প্রবেশ করে বাড়িতে। আরুকে দেখে আবিরের মুখে হাসি ফুটে ওঠে। আর আব্রাহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর দিকে। আরু তাদের দুজনকে খেয়াল না করে নিজের রুমে চলে যায়। রুমের দরজা বন্ধ করে শুয়ে থাকে। সে আবিরের চোখে দৃষ্টি বুঝতে পারে। এটা কখনো সম্ভব নয়, কারণ আরু বিবাহিত আর অনেক হয়েছে অন্যের করুণায় বেঁচে থাকা। এখন নিজেকে সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে কেউ তাকে আঙুল তুলে কথা না বলতে পারে। আরু মনে মনে বলে, আমি তৃষ্ণা বুকে নিয়ে মৃত্যু ছুঁয়ে যাব, তবুও তোমায় আর ভালোবাসার কথা বলবো না। এই কয়দিন আরু আর আব্রাহামের দেখা হয়নি। আরু প্রয়োজন ছাড়া আর রুম থেকে বের হয় না। আর আব্রাহাম সে সকাল 8টার সময় ভার্সিটিতে যায় আর আসে সন্ধ্যাতে। খাবার টেবিলে আরু সবার সাথে আর বসে খায় না। কাল আরুর এইচএসসি এক্সামের রেজাল্ট দিবে। তার অনেক ভয় হচ্ছে রেজাল্ট কেমন হবে তা নিয়ে। এদিকে আব্রাহাম আরুর কথা ভাবছে। অনেক দিন হয়েছে আরুকে সে দেখতে পায়নি। মেয়েটা আর আগের মতো পাগলামি করে না। সে আরুর পাগলামিগুলো মিস করছে। সেদিনের পর সে আরুর সাথে কথা বলার সময় সুযোগ কোনোটাই পায়নি। কাল রেজাল্ট দিবে এই ব্যাপারে আরু আর আসিফ ফোনে কথা বলছে। আব্রাহাম আর আরুর রুম পাশাপাশি। আরু বেলকনিতে বসে আসিফের সাথে কথা বলাই ব্যস্ত। এদিকে আব্রাহামের আজ আরুর কথা খুব মনে পড়ছে, কিন্তু নিজের ইগোর জন্য আরুর সাথে কথা বলে না। আব্রাহাম একটা অহংকারী মানুষ। সেও ধনী গরিবে ভেদাভেদ করে। তার জন্য আরুর সাথে মিশে না সে। শুয়ে থেকে এপাশ ওপাশ করেও ঘুম আসছে না, তখন উঠে বেলকনিতে আসে সে। আরুকে ওপাশ ঘুরে ফোনে হেসে হেসে কথা বলতে দেখে আব্রাহামের ভ্রু কুঁচকে যায়। ফোনে টাইম দেখে রাত 1টা বাজে। আর এ কার সাথে এত রাতে কথা বলছে? কথা বলার ফাঁকে আরু খিলখিল করে হেসে ওঠে। আরুর হাসির শব্দে আব্রাহামের হৃদস্পন্দনের গতি আরও বেড়ে যায়। তার হাতটা জোরে জোরে বিট করছে। আব্রাহাম আর আরুর রুমের বেলকনি একবারে লাগালাগি। আরু বেলকনির ওই সাইডে আর আস্তে আস্তে কথা বলছে, তা আব্রাহাম শুনতে পাচ্ছে না। তার ভীষণ রাগ উঠে এত রাতে কার সাথে কথা বলছে। সে আরুকে কিছু না বলে রাগে গজগজ করতে করতে রুমে আসে শুয়ে পড়ে। সকাল 11টা বাজে রেজাল্ট প্রকাশ হয়েছে। আরু আর আসিফ প্লাস পেয়েছে। এদিকে আসিফ অনেকক্ষণ থেকে আরুকে কল দিচ্ছে, কিন্তু আরুর ফোন বন্ধ থাকায় কল ঢুকছে না। আব্রাহাম আরুর রেজাল্ট চেক করে নিচে আসে তার মাকে জানানোর জন্য। নিচে এসে দেখে তার মা চিন্তিত হয়ে সোফায় বসে আছে। আব্রাহামের মা ভাবছে, আরু আর আব্রাহামকে তো জোর করে বিয়ে দিলাম তাদের ভালোর জন্য, কিন্তু মনে হচ্ছে ভুল করেছি। দুজনের মধ্যে কখন সব ঠিক হবে এসব ভাবনার মাঝে আব্রাহাম এসে বলে, তোমার মেয়ে প্লাস পেয়েছে। আব্রাহামের মা খুব খুশি হয় কথাটা শুনে, কিন্তু একটু পরেই তার সে চিন্তিত হয়ে পড়েন। আব্রাহাম তা খেয়াল করে বলে, কি হয়েছে মা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আব্রাহামের মা জানায়, আরু সকাল থেকে দরজা খুলেনি, আমার খুব টেনশন হচ্ছে। মেয়েটা ঠিক আছে তো? আব্রাহাম আর তার মা আরু রুমে গিয়ে নক করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আব্রাহামও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অনেকক্ষণ ধরে দরজা ধাক্কানোর পর খট করে দরজাটা খুলে আলো। আরু সুস্থ দেখে আব্রাহামের মায়ের জানে পানি আসে। সে অনেকক্ষণ থেকে ভাবছিল সে তার প্রিয় মানুষটির আমানতের ঠিক মতো খেয়াল রাখতে পারছে কিনা। আরুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে মা, তো দরজা খুলছিস না কেন? আমি কত ভয় পেয়েছি জানিস? আরু আব্রাহামের মায়ের বুকে চুপটি করে থাকে। সে আব্রাহামের মাকে বলে, জানো বড় মা, আমি তোমার গায়ে কেমন মা মা গন্ধ পাই। আরুর কথা শুনে আব্রাহামের মায়ের চোখে পানি টলটল করে। আব্রাহামের মা মনে মনে বলে, আর কিছুদিন অপেক্ষা কর মা, তোর জীবনের অন্ধকার দূর হয়ে তোর জীবনটা আলোকিত করার জন্য সে এসে গেছে। সে তোকে আইলে রাখবে আর কিছুদিন। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আরু এখন আব্রাহামকে খেয়াল করেনি। আব্রাহাম তার মা আর আরুর দিকে চেয়ে আছে।
অনেকক্ষণ পর আরুকে ছেড়ে দিয়ে বলে, তোর রেজাল্ট শুনেছিস? আরু বলে, আসিফ ফোন দিয়ে জানালো। আব্রাহাম অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে আছে। আরু দেখেও না দেখার ভান করে আছে। আরু আব্রাহামের মাকে বলে, আমি আজ রাতে বাড়িতে আসবো না, আমি আসিফদের ওখানে আজ থাকবো। আব্রাহামের মা আরুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আচ্ছা থাকিস। আসিফের মা ফোন দিয়েছিল তোকে যেন ওই বাড়িতে পাঠিয়ে দিই। এদের কথার মাঝে আরুর ফোন বেজে ওঠে। আরু বলে, আসিফ কল দিচ্ছে, আমি রেডি হয়ে নিচে যাই, আসিফ চলে আসছে। আচ্ছা তুই রেডি হ বলেই তিনি রুম থেকে বের হয়ে যায়। এদিকে আব্রাহাম আরুর দিকে তাকিয়ে আছে। আরু একবারও আব্রাহামের দিকে তাকায় না। সে এক মনে তার প্রয়োজনীয় জিনিস নিয়ে ওয়াশরুমে যায় আর আব্রাহাম চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। সে বুঝতে পারছে আরু তাকে ইগনোর করছে। কথাটা মনে হতে মাথায় রাগ চেপে ওঠে। তাই সে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। আরু ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, ভুলে যেতে গিয়েও আমি বারবার তোমাকে ভোলার কথা ভুলে যাই। আরু আর আসিফ পাশাপাশি বসে আছে। সামনে বসে আছে আবির। মূলত আবির অনেক দিন থেকে চেষ্টা করছে আরুর সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই তা করা হয়ে উঠছে না। তাই সে আসিফের সাথে যোগাযোগ করে আরুর সাথে দেখা করানোর জন্য। আসিফ তাই আরুকে এখানে এনেছে। আবির আরুর দিকে তাকিয়ে বলে, আমি কিছু বলতে চাই তোমাকে আরু। আরু আবিরের দিকে তাকিয়ে বলে, আমি জানি আপনি কি বলতে চান। দেখেন, আপনি যা চান তা কখনো সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। আরুর কথা শুনে আবিরের বুকের ভিতর অস্থিরতা বেড়ে যায়। তার কেমন হাঁসফাঁস লাগছে। সে বারবার শুকনো ঢোক গিলছে। আবির, আরু আর আসিফের মধ্যে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আবির বলে, তোমার হাজব্যান্ডকে সেটা জানতে পারি কি? আরু আসিফের দিকে তাকায়। আসিফ আরুর তাকানো দেখে বলে, আরুর ব্যাপারে আপনি হয়তো সব জানেন। আরু এতিম, ওর বাবা মা নেই। বর্তমান অভিভাবক আব্রাহামের বাবা মা। আর আরুর বিয়ে হয়েছে আব্রাহামের সঙ্গে। আসিফের কথা শুনে আবির অবাক হয়ে বলে, কি, আরুর বিয়ে আব্রাহাম ভাইয়ের সাথে হয়েছে? আসিফ মাথা দুলিয়ে বলে, আব্রাহামের সাথে। আবির বলে, তাহলে সেদিন কেন সবাই বলল না আরু আব্রাহামের বউ? আসিফ বলে, কারণ তারা এখনও জানে না তাদের বিয়ের কথা। আবির বলে, মানে বুঝলাম না তোমার কথা। আসিফ বলে, আরু আর আব্রাহামের বিয়ে হয় খুব গোপনে। আব্রাহামের বাবা মা ছাড়া এই বিয়ের কথা আর কেউ জানে না। আবির সব শুনে চুপচাপ বসে আছে। তাদের তিনজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। আসিফ বলে, যা হয়েছে বাদ দিয়ে আমরা বন্ধু হই। আসিফ বলে, তোর কোনো আপত্তি আছে কি? আরু বলে, না। আবির মনে মনে বলে, এমন তো না যে ভালোবাসলেই তাকে পাওয়া লাগবে। আরু তার না হোক, যারই হোক না কেন, সে যেন সবসময় ভালো থাকে। তিনজন অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে দুপুরের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। আবির সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর আরু আর আসিফ তারা পাশাপাশি হাঁটতে হাঁটতে গল্প করছে। আসিফ, আরু আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে আড্ডা দিয়ে রাত 12টার সময় ঘুমাতে যায়। এদিকে আব্রাহাম বিছানায় শুয়ে শুয়ে আরুর কথা ভাবছে। তার মাথায় শুধু আরুর কথা ঘুরছে। সে কি করবে বুঝতে পারছে না। একবার মন বলে আরুকে মেনে নে, আবার বলে এ মেয়ে তোর সাথে মানায় না, তোর স্ট্যাটাসের সাথে তার স্ট্যাটাস মিলে না। এসব তার অহংকারের জন্য হচ্ছে। সে এপাশ ওপাশ করে পুরো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তার ঘুম আসছে না। তার যে আরুকে দেখতে ইচ্ছে করছে। সে তার ফোন ঘেঁটে তাদের বিয়ের একটা ছবি পায়। তার খেয়াল হয় তাদের বিয়ের 2 মাস হয়ে গেছে। সে বিয়ের ছবিটা জুম করে আরুকে দেখছে। এদিকে আরুর চোখে ঘুম নেই। সে ভাবছে, আজ যদি আব্রাহাম তাকে মেনে নিত, তাহলে সেও আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করত। কিন্তু তা হলো কই? আব্রাহাম তো তাকে বউ বলে মানেই না। অনেক তো হলো যেচে পড়ে তার সাথে স্বাভাবিক করার, কিন্তু হলো কই? একটা সম্পর্ক গড়ে তোলা বা টিকিয়ে রাখার জন্য দুজনকেই দরকার। কখন একজন সম্পর্কে টিকিয়ে রাখতে পারে না। সংসারও তেমন। শুধু আরও একাই চেষ্টা করলে হবে না, আব্রাহামকেও চেষ্টা করতে হবে সম্পর্কটা টিকিয়ে রাখার। সকাল 8টা বাজে। আরু, আসিফ আর মায়া তিনজন অনেকক্ষণ ধরে গল্প করছে আর সকালে নাস্তা করছে। এদিকে আসিফ বলে, আরু, আজ আমার জিএফের সাথে দেখা করাবো তোকে। আরু আর মায়া হাসতে হাসতে বলে, তা ভাই, কয় নাম্বার জিএফের সাথে দেখা করাবে? আসিফ বলে, আরে আমার জিএফ যেহেতু একটা, অবশ্যই তার সাথে দেখা করাবো। মায়া পাশ থেকে বলে, কি, মাত্র একটা জিএফ তোমার? মায়ের কথা শুনে আরু আর আসিফ মায়ের দিকে তাকিয়ে বলে, কেন রে, তুই কতগুলো জিএফ আশা করেছিলি? মায়া বলে, আরে তুমি সবসময় বলো না 3 নাম্বার জিএফ, তার জন্য বললাম। মায়ের কথা শুনে আরু বলে, ওর আগের 2 জিএফের সাথে ব্রেকআপ হয়ে গেছে আর বর্তমান 3 নাম্বার জিএফ আছে। আসিফ বলে, আরে এগুলো বাদ দিয়ে খাও তাড়াতাড়ি। আরু বলে, খাচ্ছি তো, আর কত জোরে খাবো? আসিফ আর কিছু না বলে চুপচাপ খাচ্ছে। খাওয়া শেষ হতে আরু আর মায়া রেডি হতে চায়।
আরও নেভি ব্লু কালারের একটা 3 পিস পরে, তার সাথে কালো হিজাব। মায়া একটা মিষ্টি কালারের গ্রাউন্ড পরে রেডি হয়ে রুম থেকে বের হয়। আরও, আসিফ, মায়া আর আসিফের জিএফ নেহা 4 জন একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসছে। নেহা আর মায়া তো গল্প করতে ব্যস্ত, এদিকে আরও চুপচাপ বসে তাদের কথা শুনছে। আরও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহা আর মায়ার দিকে। নেহা মেয়েটা খুব মিশুক, কেমন একটু সময়ে কেমন তাদের সাথে মিশে গেছে। আসিফ আরুকে চুপচাপ দেখে বলে, কী রে, তুই চুপচাপ বসে আছিস কেন? আরু আসিফের দিকে তাকিয়ে বলে, আমি এদের গল্প করা দেখছি। আসিফ বলে, খালি গল্প শুনলে হবে নাকি গল্প করতে হবে? আসিফের কথা শুনে নেহা বলে, আমাকে কি তোমার পছন্দ হয়নি আপু? আরু নেহার কথা শুনে বলে, আরে না, তেমন কিছু না, আসলে আমি তোমাদের গল্প শুনছি। আর এত মিষ্টি একটা মেয়ে কে কী করছো অপছন্দ করা যায় বলো তো? আরুর কথা শুনে নেহা একটু লজ্জা পায়। নেহা এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আসিফের সাথে তার রিলেশন 3 মাসের। আর আজ আরু আর মায়ের সাথে নেহাকে দেখা করানোর জন্য নিয়ে আসছে। অনেকক্ষণ তারা গল্প করে খাবার খেয়ে একটা পার্কে আসে। এখন বিকাল 4:30টার কাছাকাছি বাজে। তারা 4 জন একটা বেঞ্চে বসে গল্প করছে। মায়ের নজর হঠাৎ একটা আইসক্রিমের দোকানে পড়ে। মায়া আসিফের হাত ধরে টানাটানি করে। আসিফ বলে, কি হয়েছে, এমন টানাটানি করছিস কেন? মায়া বলে, ভাইয়া, আমি আইসক্রিম খাবো। আসিফ বলে, একটু আগেই তো রেস্টুরেন্টে খেয়ে আসলি, আবার এখন আইসক্রিম খাবি? নেহা বলে, একটু আগে খেয়েছি তো কি হয়েছে, এখন আমিও আইসক্রিম খাবো, যাও সবার জন্য আইসক্রিম নিয়ে আসো। আসিফ বলে, ওকে, তোমরা থাকো, আমি আসছি আইসক্রিম নিয়ে। আরু বলে, আসার সময় একটা পানির বোতল আনিস তো। আসিফ বলে, আর কিছু লাগবে? মায়া বলে, বাদাম নিয়ে আসো। আসিফ কাঁদো কাঁদো মুখ করে বলে, তোরা কি আমাকে আজ ফকির করে ছাড়বি? আমার সব টাকা শেষ। আরু বলে, আরে নাটক করিস না তো, যা তাড়াতাড়ি। আসিফ বলে, ওকে যাচ্ছি, তোরা আমার কষ্টটা বুঝলি না। কথাটা বলে আসিফ আইসক্রিমের দোকানে যায়। আরু আর নেহা গল্প করছে। হঠাৎ আরুর সামনে এসে কেউ দাঁড়ায়। তাকে দেখে আরু চমকে ওঠে।